আচ্ছা, এই এই যে একটা কম্প্যারিজন হয় ভাইপোদের মধ্যে বাংলায়, তা তৃণমূলের ভাইপোকে নিয়ে তোমরা বলো যে তার বাড়িতে লিফট আছে, এসকালেটার আছে, অনেক পুলিশ, কোথাও কি মনে হয় যে হয়তো তুমিও এই প্রিভিলেজটা পেতে পারতে যদি তপন শিকদার আজকে বেঁচে থেকে আজকে কেন্দ্রীয় মন্ত্রী হতো? কোনোদিন না। হ্যাঁ, কোনোদিন না। কি বলছো? বিজেপির এরকম মানে হিন্দিতে যাকে বলে দবদপা, তার মধ্যে যদি একজন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপো হতো। কেন্দ্রীয় মন্ত্রী তখনও ছিল, জানেন। তপন শিকদার একটা 400 স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে শেষ জীবন থেকে গেছে, কেন্দ্রীয় মন্ত্রী। তাও কি যে লোকটা টেলিকমের রেভলিউশন নিয়ে এসেছিল। 98-এর আগে একটা ফোনের অ্যাপ্লিকেশান করলে ফোন পাওয়া যেত 1 বছর পরে। তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনার মনে আছে ওই সময় এসটিডি করতে হতো, সারা দিনে এক দিনে এক রকম ট্যারিফ থাকতো, সকালে কম, দুপুরে বেশি, আবার রাতে কথা বলতো বাইরে যারা থাকতো। সেটা উঠে গেল তপন শিকদারের জন্য। সময় যারা সাংবাদিক ছিল সেই সময়ের সিনিয়র জার্নালিস্টরা, তারা একদিন আমার দিল্লির বাড়িতে, মানে কাকামণির ওই বাংলোতে সবাই আসতো। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো খুব বড় করে দিল্লির বাড়িতে, এবং সমস্ত ওই সময়কার যারা সাংবাদিক ওই টাইমটা যারা বিজেপি বিট করতেন দিল্লিতে, বাঙালি যারা ছিলেন, ওই দিন নিশ্চিতভাবে আমার বাড়িতে আসতেন। তো একদিন খুব সিনিয়র জার্নালিস্ট, আমার নামও বলতে পারি, কোনো ব্যাপার নেই, গৌতম লাহিড়ী, গৌতম দা এখন দিল্লি ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। গৌতম দা একদিন হেসে বললেন, তপন দা আমরা কি মোবাইল ইউজ করতে পারবো না কোনো দিন? ও তখন সাংবাদিকরা মোবাইল, আরে দাদা পেজার ছিল, কিন্তু মোবাইলে তখন আউটগোয়িং কল 16 টাকা ছিল। 16 টাকা আউটগোয়িং কল 1 মিনিটে। আর মোবাইলের তখন দামও প্রচুর ছিল, মানে তখন একটা সেই সময় তো যদি কেউ প্রেম করতো তাহলে তো তাকে দেউলিয়া হয়ে যেত। আমাদের সময় আমরা এসটিডি বুথ থেকেও প্রেম করেছি। ঠিক। উনি তখন হেসে বলেছিলেন 1 বছরের মধ্যে মোবাইল লোকাল কলের মতো হয়ে যাবে। বলছে ঠিক, বলছে হ্যাঁ। আর বললো যে দেখো এই সরকার মোবাইল লঞ্চ করছে, তো চলো তোমরা সবাই মোবাইলে কথা বলবে। MTNL মহানগর টেলিকম লিমিটেড, যেটা দিল্লি আর বম্বের পরিষেবা দিত, MTNL কিন্তু সরকারি পরিষেবা শুরু করে প্রথম মোবাইলে, মানে সরকারিভাবে। যেরকম প্রাইভেট প্লেয়াররা ছিল, একটা সিটিতে 2টো প্লেয়ার থাকতো। তো দিল্লিতে বোধহয় তখন এয়ারটেল ছিল আর হাচিসান, হ্যাঁ, কলকাতাও ছিল ওরকম। তার আগে তো বোধহয় মোদি টেলেস্ট্রা, বিকে মোদি ওর। এরা আমার বাড়িতে আসতেন, তো আমি দেখে বড় হয়েছি এদের সবাইকে। টেলিকমের যে বিপ্লব, সেই বিপ্লবটা আমার বাড়িতে ধীরুভাই আম্বানি এসছে। তাই? হ্যাঁ, এই যে কার্লো দুনিয়া মুঠি মে 501 টাকার অফার যেটা করেছিল, মানে যেটার থেকে রিক্সাওয়ালার হাতে মোবাইল এলো, তো ধীরুভাই আম্বানি এসছিলেন এটা মানে লঞ্চ করবেন এই নিয়ে। প্রমোদ মহাজন তখন কাকামণির সিনিয়র মিনিস্টার, কিন্তু প্রমোদজি কাকামণিকে খুব ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, একই বয়সী ছিলেন দুজনে প্রায়। ওই MTNL যেটা করলো, MTNL-এর প্রথম যে কমপ্লিমেন্টারি ফোনগুলো এলো, সেই ফোনগুলো কাকামণি বাংলার জার্নালিস্টদের দিলেন। এবং এই বিপ্লবটাতে উনি MOS হলেও উনি মারাত্মক, যেহেতু বাজপেয়ীজির খুব আদরের ছিলেন উনি খুব অ্যাক্টিভ ছিলেন, আর স্পেশালি বাংলার জন্যে। বাংলার ঘরে ঘরে উনি এইভাবে টেলিফোন পৌঁছেছিলেন যে ওই টেন্ডার আসতো, আসতো না, তুমি টানা আগে লাইন পেতে ফোন চালু করে দাও, তারপরে গর্ত খুঁড়বে, এটা ছিল ওনার নীতি। সেই লোকটা শেষ জীবন অবধি থেকে গেছে একটা 400 স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে, শ্যামবাজারে, যে বাড়িতে সবাই এসছেন, কে আসেননি, বাজপেয়ীজির থেকে, আডবাণীজির থেকে, মানে যত হুজু তখন ছিল, দেখা করতে আসতেন। 3টে কামরা, একটা ঘরে আমি থাকতাম, একটা ঘরে কাকামণি থাকতো, আর একটা ধরুন ওই 10x15 একটা বসার ঘর ছিল, ওটাই ওনার জগৎ ছিল। সকাল থেকে রাত অবধি বসে থাকতেন। উনি আজকে কেন্দ্রীয় মন্ত্রী হলেও একইভাবে থাকতেন। CPM জমানার আপনারা জানেন সুভাষ চক্রবর্তীর সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল। অনেকে কতবার বলেছে আপনি একটা জমি নিয়ে নিন, আপনি একটা বাড়ি করুন সল্টলেকে, রাজারহাট ভুলে যান, সল্টলেকে। বলেছিলাম আমি একা মানুষ, আমি কোনোদিন ভাবিনি যে আমার ঘরে একটা এসি লাগবে, আমি একটা এসি ঘরে শুই, আমার একটা ওয়াগানার গাড়ি আছে। জীবনে আমি কোনোদিন ভাবিনি যে এই দুটো জিনিস করে নেবো, এই করে নিয়েছি অনেক।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।